প্ল্যানিং এন্ড কন্ট্রোলের 2 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। কেউ কি আছেন যাকে আমি এখন অ্যাডজাস্ট করে দিই? আচ্ছা, তাহলে আগামী 5 তারিখ 2 PM থেকে প্রেজেন্টেশন শুরু হবে। 2 PM জি স্যার। পোস্টার প্রেজেন্টেশন হয়। আচ্ছা, তাহলে এটা অবশ্যই আগের রাত মানে আগের দিন রাত 8টার ভিতরে আমাকে পাঠাবেন, ইমেল করবেন। আর চেষ্টা করবেন, আগের বার অনেকে করছেন, আপনারা লাস্টে কি করছিলেন যে একটা মানে আপনারা কিন্তু স্লাইডই বানাইছেন, যে একটা স্লাইড তার নিচে আরেকটা স্লাইড এরকম করে লম্বা একটা ইমেজ বানাইছেন, ব্লক ইমেজ। তো ওটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ওইটা অ্যাভয়েড করে একটা পাওয়ার পয়েন্টের যে একটা স্লাইড তার ভিতরে কিভাবে সবকিছু সাজানো যায়, কারণ এইটাতে আপনাদের মানে যে যত সুন্দরভাবে সাজাতে পারবেন এটাতে তার স্মার্টনেস বের হয়ে আসবে, যে সে কতটা স্কিল সেভি এবং স্মার্ট এটা বের হয়ে আসবে। তো এবং যথারীতি এগুলোর জন্য আগেরবার মাত্র 6 জন দিছিল, এই জন্য আমি আপনাদের জন্য গিফট প্রাইজ কিনছিলাম, কেনার পর ওটা আমি এখন রেখে দিয়েছি, ওটা আমি আগের সেমিস্টারে কাউকে দিই নাই, কারণ প্রেজেন্টেশনগুলো পার্টিসিপেটই করে নাই আপনারা। এইবার কিন্তু আমার কাছে এখন কেনা আছে জিনিসগুলো, জাস্ট আমার নিজের ক্যাবিনেটে রাখা আছে। যদি আমি মনে করি যে আপনারা নিজেরা অর্জন করে নিছেন তাহলে ওটাই প্রাইস থাকবে, আর যদি কারোরই এরকম আপ টু মার্ক না হয় তাহলে প্রাইস থাকবে না। প্রাইস আমার রেডি আছে, আমি জাস্ট এটা করে দিলাম। ওকে, তাহলে আজকে আমরা প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের ইন্ট্রোডাকশনে সরাসরি চলে যাব। আচ্ছা, আপনাদের তো জিনিসপত্রগুলো ইমিডিয়েট বোঝা লাগবেই। গতকালকে যখন কোর্স আউটলাইন নিয়ে ডিসকাস করছিলাম, প্রোডাকশন সিস্টেম নিয়ে কিছু কথা বলছিলাম। প্রোডাকশন সিস্টেমটা আপনাদের মিডটার্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যে ইন্ট্রোডাকশন টু প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল, ইন্ট্রোডাকশন টু পিপিসি, এই দুটো আপনাদের মিডটার্মের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো পরীক্ষার খাতায় যখন আসবে যে হোয়াট ডু ইউ মিন বাই প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল, তখন আপনারা কি লিখবেন? প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল পিপিসি ইজ আ প্রসেস। তাহলে এটা মধ্যে একটা কি পিপিসি হচ্ছে একটা প্রসেস used in manufacturing to oversee the efficient utilization of resources including people, materials and equipment. এখানে people's, materials and equipment আছে, যে মানে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল কি, এটা এমন একটা প্রসেস যেখানে আমি তিনটা জিনিসের অপটিমাম মানে এফিশিয়েন্ট ইউটিলাইজেশন বা অপটিমাম ইউটিলাইজেশন এনশিওর করি। অপটিমাম ইউটিলাইজেশন মানে কি, সর্বোচ্চ যে আমি সর্বোচ্চ ইউজ করে নিব। কথার কথা, জাকারিয়া হচ্ছে জাকারিয়া নিয়ে আছে, গ্যাম্বল আছে, গ্যাম্বল এর প্রোনাউন্সিয়েশন গিম্বল না গ্যাম্বল, গিম্বল গিম্বল আছে, আর হচ্ছে একটা ওই লেন্সের প্যারামিটারস 60 সেন্টিমিটার এরকম বলে নাকি 60 মিলিমিটার, হ্যাঁ 60 এমএম লেন্স আছে এবং একটা গিম্বল আছে। তো এবার জুবাইর তার নিজের একটা কোন একটা ফ্যামিলি ইভেন্টের জন্য জাকারিয়াকে হায়ার করলো, ঠিক আছে। হায়ার করার পরে সে ভাবলো যে না, আমি শুধু আমার যে ফ্রেন্ডসরা যারা আসতেছে, বাইরে থেকে যারা আসতেছে, এগুলাকে আমি হচ্ছে ফটোশুট করবো না, জাস্ট ঘরের ভিতরে ইনডোর ইভেন্ট গুলো, জাস্ট একটা যে মঞ্চ সাজানো হয়েছে, স্টেজ সাজানো হয়েছে, ওটার ভিতরেই সবার ছবি শুট করবো। তাহলে জাকারিয়াকে ও নিচে সারা দিনের জন্য বা সারা রাতের, মানে কি বলবো, রাত 12টা পর্যন্ত, 6 PM টু 12 PM এর জন্য। তো ওটা কি প্রপার ইউটিলাইজেশন হবে? যদি আমি ইউজ করলাম না ফুটেজ, তাও তো বাঙালি তো এটা বাঙালিকে শিখে দিতে হয় না, বাঙালি ওভার ইউটিলাইজেশন করে ফেলে, যে 100 টাকার মানে 100 টাকার জন্য হায়ার করে 150 টাকার কাজ করে। তো এটাই হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের মূল নীতি, যে থ্রি এখানে যেটা দেখাচ্ছে ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্ট আর হচ্ছে পিপল। এটা আপনারা 3M দিয়ে মনে রাখবেন। 3M এ কি কি হয়? পিপল, ম্যাটেরিয়াল, 3M দিয়ে কি বলি আমরা? ঠিক আছে না? যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল তাহলে কি, এটা এমন একটা প্রসেস যেটা মানে এফিশিয়েন্ট ইউটিলাইজেশন এনশিওর করে, যাতে আমরা পূর্ণাঙ্গ ব্যবহার করতে পারি কিসের, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, তিনটা জিনিসের। টু অ্যাচিভ প্রোডাকশন গোলস, এটা হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে লেন্থ, যে কি করার জন্য অবশ্যই আমাদের প্রোডাকশন গোল বা প্রোডাকশন টার্গেট
বা আমাদের হচ্ছে সিস্টেমটাকে বা আমাদের লেআউটটাকে ফ্যাসিলিটিটাকে আরো বেশি এফিশিয়েন্ট করার জন্য নিজেটা এক্সটেনশন। আপনি আরো অন্য কিছু আসসালামু আলাইকুম বলার পরে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া নাজাতুহু এগুলো আপনি এক্সটেনশন বাকিটা যা বলবেন। তাহলে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের বেসিক থিমটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের এখানে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের কি কি ফাংশন আছে। তো এটাই মূলত তিনটা লেভেল আছে। আমি আগে দিন বলছিলাম যে একটা হচ্ছে প্রি প্ল্যানিং লেভেল, একটা হচ্ছে প্ল্যানিং লেভেল, আর আরেকটা হচ্ছে পোস্ট প্ল্যানিং বা কন্ট্রোল, যে আমার প্ল্যানিং শেষ, এবার ওই প্ল্যান করা যে জিনিসটা আমি যে সিস্টেমটাকে প্ল্যান করলাম ওইটা কিভাবে আমি কন্ট্রোল করতেছি বা ওইটা কিভাবে আমি হচ্ছে এক্সিকিউশনটা কি রকম হচ্ছে। মানে ব্যাপারটা যদি আপনাদেরকে বলি, ধরেন এই বিল্ডিং এ যখন আপনারা সুইচ করছেন একদম আপনাদের প্রাইম টাইম বলতে কি আপনারা আপনাদের বিএসসি লাইফের 50% ওখানে করছেন, 50% না 30% ওখানে করছেন, বাকি 70% এখানে করবেন। তো ওই টাইমে যখন আমরা নিয়ে আসলাম বা আপনারা নিজেরাও আসলেন এখানে, তাহলে প্রথমে একটা প্রি প্ল্যান করা লাগছিল যে এই বিল্ডিংটা 7 তলা বিল্ডিং, লিফটে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত আছে, লেভেল 1 থেকে 5, এর ভিতর তাহলে টেক্সটাইলকে আমরা উপরে দুটো ফ্লোর দিয়ে দিই, লেভেল 5 আর লেভেল 4। এরপর তাহলে কোঅর্ডিনেটর স্যার যারা ছিলেন ওদেরকে যখন রুটিন করতে দেওয়া হয়েছে, ওনারা তখন ওইভাবে সাজাইছে যে যেই ব্যাচে স্টুডেন্ট যত বেশি, যেই ব্যাচে কোথাও যদি দুটো ব্যাচ মার্চ করে ক্লাস করে স্টুডেন্ট ক্লোজ টু 100 হয়ে যায়, তো তাদের জন্য কিরকম রুম রাখতে হবে, অডিটোরিয়ামের জন্য আমরা স্পেশাল কোন রুমটা রাখবো, এই অনুযায়ী ব্যাচ ওয়াইজ তারা অ্যালোকেট করে দিছে না, যে ব্যাচ 12 এখানে 500 কত 506 ক্লাস 501 ক্লাস করতেছে। 501 কিন্তু সিনিয়রদের জন্য রাখা হয়, যে যারা সিনিয়র ব্যাচ তাদের জন্য। আগে 10 ব্যাচ করে গেছে, এখন 10 ব্যাচ শেষ, এখন 11 বা 12 তারপর আপনারা 12 করতেছেন। 11 সম্ভবত 500টাই হবে, যখন আলাদা থাকে তখন অন্য রুমে যায়। ওকে, তো এটা কি, এটা হচ্ছে মানে এই যে আমরা যে আলোচনাগুলো করলাম যে এই রুমে আসে বা ওই রুমে যায়, এটা হচ্ছে এক্সিকিউশন ফেজ। মানে প্রি প্ল্যান করছি যে যখন টেক্সটাইল এই বিল্ডিং এ আসবে তাদেরকে লেভেল 5 মানে 5 তলা আর 4 তলা, লেভেল 5 লেভেল 4 দিয়ে দেওয়া হবে, এটা প্রি প্ল্যান। তারপরে আসলো বা প্ল্যান করা হলো যে আমি অ্যালোকেট করে দিলাম কোন ব্যাচ কোন রুমে কোন সাবজেক্টে ক্লাস করবে, করার পর এরপর কন্ট্রোল চলতেছে। যে যেমন ধরেন হঠাৎ করে এই টিভিটা নষ্ট হয়ে গেল, আজকে হচ্ছে 17 ব্যাচের ক্লাস নাই, 17 ব্যাচের সাথে তো আপনাদের সব মিলে না, ওদের তো অন্য ডিপার্টমেন্টের সাথে মিলে রেখে ক্লাস রাখতে হয়। সেদিন ওই রুমে নিয়ে গেলাম 500, ওরা মনে হয় 505 আছে, 505 নিয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমার কন্ট্রোল ফেজের কাজ, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এবার আমরা অ্যাকচুয়াল জিনিসটা করব। ঠিক আছে, তাহলে প্রি প্ল্যানের ভিতর এখানে 5টা পয়েন্ট দেখা যাচ্ছে। প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলে প্রি প্ল্যানে তাহলে কি কি আছে? প্রোডাক্ট ডিজাইন, প্রসেস ডিজাইন, ফ্লো ডিজাইন, ফোরকাস্টিং ডিমান্ড, ওয়ার্কস্টেশন ডিজাইন। আচ্ছা, এবার আমি একজন একজন জিজ্ঞেস করব। আলামিন, প্রোডাক্ট ডিজাইন বলতে কি বোঝায়? প্রোডাক্ট ডিজাইন বলতে কি বোঝায়? একটু উদাহরণ দিয়ে বলুন। বসে উদাহরণ দিয়ে। যেমন আমি একটা ফ্যাক্টরি থেকে টি-শার্ট তৈরি করি, এই টি-শার্টের ডিজাইনটা যেরকম হবে সেটা আমি আগে সম্পূর্ণ করি, অথবা এটা একটা করে রাখি ইয়েতে করে আমি একটা রূপরেখা তৈরি করবো, যেটার মাধ্যমে আমি বহুভাবে কাজ করি। ভালো স্যার, ব্যাখ্যাটা ভালো লাগছে। যে আমি একটা যে প্রোডাক্ট, ফর এক্সাম্পল একটা টি-শার্ট, সেটা আমি হচ্ছে তৈরি করবো যেহেতু আমার ইন্ডাস্ট্রিতে, ওটা আমার ইন্ডাস্ট্রিতে অর্ডার আসতেছে বা এটা আমি বাইরে শো করবো যে হ্যাঁ আমি এই টি-শার্ট তৈরি করতে পারি, আমার কাছে স্যাম্পল হিসেবে আমি ওটার রূপরেখা কম্পিউটারে তৈরি করলাম। আলামিন হচ্ছে ওর একটা সংগঠনের সাথে যুক্ত আছে, স্বপ্ন ছোঁয়া না, স্বপ্ন ছোঁয়া কি সহসভাপতি, সাধারণ সম্পাদক। এই যে মানে আলামিন কিন্তু আগে ওইভাবে হয়তো বর্ণনা নিজে হয়তো একটু স্ট্রাগল করতো, এবার কিন্তু বর্ণনা অনেক ভালোভাবে দিচ্ছে। কো-কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু আপনাদের নিজেদের ভিতরের প্রেজেন্টেশন স্কিল, লিডারশিপ স্কিলকে বুস্ট করে। ভালো হয়েছে। এবার প্রসেস ডিজাইন, প্রসেস ডিজাইনটা আমরা জোগাড় করব। প্রসেস ডিজাইন কি? স্যার ওই যে বললেন প্রোডাক্টের কথা, মানে আমরা যে একটা ধাপ আর কি প্রসেস, কোন প্রসেসে করে কোন প্রসেসে আসবে, যেভাবে যে বললো যে প্রথমে ডিজাইন করতে, ডিজাইন করে তারপর আমরা বায়ারকে দেখাবো, এই প্রসেসটাই আর কি। আচ্ছা, বায়ারকে দেখাবো, তারপরে কি হবে? তো উনি যদি আমাকে একটু বলতেন তাহলে এটা আমরা ইয়েতে পাঠাতাম, ফ্লো
ফ্লোরে পাঠাবো, অ্যাপ্রুভাল দিল, ফ্লোরে কি আমি এমনি পাঠিয়ে দিতে পারবো? ফ্লোরে পাঠানোর পর কি কি করা লাগতে পারে? ফ্লোরকে রেডি করতে হবে না? যেমন ধরেন আপনাদের রেজিস্ট্রেশন শেষ হলো, তো আপনাকে স্যার যখন রুমে পাঠাবে, তো রুমে পাঠানোর আগে রুমটা আপনার জন্য রেডি থাকতে হবে না? হ্যাঁ, তো তাহলে ওইটা আমি কিভাবে রেডি করব? ওটাকে কি বলে রেডি করাটাকে? গতকালকে কোর্স আউটলাইন ডিসকাস করার সময় বলছিলাম, লাইন লেআউট, মেশিন লেআউট। হ্যাঁ, তো লেআউট রেডি করে তারপর ফ্লোরে পাঠিয়ে দিব, যেহেতু আমার অ্যাপ্রুভাল হয়ে গেছে। এবার লেআউট পাঠিয়ে দেওয়ার পর কি করব? লেআউট করার পর তারপর কি করব? হ্যাঁ, প্রোডাকশন শুরু হয়ে গেল, তারপর প্রোডাকশন শেষ হয়ে যাবে। তারপর কি হয়? প্রোডাকশন শেষ হওয়ার পর প্যাকেজিং করে আমরা ফিনিশ গুড সেকশন এফজিএস এ রাখি, তারপর সেখান থেকে শিপমেন্ট হয়। তাহলে এটা পুরোটা প্রথম দুটো লাইন পড়লো, বাকিগুলো আমি ওকে দিয়ে বলাইলাম। পুরোটাই হচ্ছে কি প্রসেস, একটা প্রসেস ডিজাইন। এবার ফ্লো ডিজাইন, আনিকা ফ্লো ডিজাইনটা সম্পর্কে কিছু আইডিয়া পাচ্ছেন? ফ্লো ডিজাইনটা শুনে কোনো আইডিয়া আসছে মাথায়? জিনিসটা বুঝতেছেন? মানে মনে হচ্ছে আমি বুঝতেছি নাকি মনে হচ্ছে বুঝতেছি? ফ্লো ডিজাইনটা বলতে স্যার ফ্লো এফএলও না, ফ্লো ফ্লো হ্যাঁ ফ্লো মানে তো ফ্লো মানে প্রবাহ, ওই ফ্লোটাকে হ্যাঁ আমার কিরকম চলতেছে, কিভাবে চলতেছে, আমার মানে আমি যে প্রোডাক্টটা তৈরি করতেছি প্রসেসিংটা কিভাবে চলতেছে ওইটার একটা ডিজাইন না। আজকে এরকম সেল হচ্ছে, কালকে এরকম সেল হচ্ছে, আমার ফটোটা ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার এখানে প্ল্যানিং যেটা বললো, প্ল্যানিং ডিপার্টমেন্টকে ইন্টিগ্রেট করে দিল যে আমি আমার রান রেটটা ঠিক রাখতেছি কিনা, যে 20 ওভারে আমার 160 রান লাগলে প্রতি ওভারে আমি 8 করে নিতে পারতেছি কিনা, টার্গেট ডেইলি টার্গেট আমার ঠিক আছে কিনা। আর তাছাড়া আমি যেটা জোবাইর যখন যেটা বললো যে আমরা ফ্লোরে পাঠিয়ে দিব, তারপরে আমি বললাম না ফ্লোরে পাঠানোর পর লাইন লেআউট করতে হবে, মেশিন লেআউট করতে হবে, ফিডিং হবে, ফিডিং হওয়ার পর প্রোডাকশন হবে, তারপর সেটা ফিনিশ গুড সেকশনে যাবে, ওখান থেকে শিপমেন্ট হয়ে যাবে বা ডিসপ্যাচ হয়ে যাবে। এটাও ফ্লো, মানে এটাই হচ্ছে ফ্লো। আপনাদের ফ্লো চার্ট লিখছেন না ইয়ার ম্যানুফ্যাকচারিং এ, কার্ডের ডিআরএল ফ্লো চার্ট, কন্টিনিউয়াল ফ্লো চার্ট বা অ্যাপারেলের ফ্লো চার্ট মনে আছে না? তো ফ্লো চার্ট হচ্ছে কিভাবে মানে একটা কাজের পর আরেকটা কাজ, সেই কাজের যে কি বলবো, কাজের যে ধারাবাহিকতা, ধারাবাহিকতা, এটাই হচ্ছে ফ্লো। তো সেই ফ্লোটাও ডিজাইন করতে হয়। আর প্রসেসটা তাহলে আরেকটু ব্রড, প্রসেসটা আরো বিস্তারিত জিনিস আলোচনা করে, এটা এত ফিক্স হয়ে যায় না, মানে একদম মানে ডিপে যাচ্ছে না, এটা সারফেসে উপরে উপরে আলোচনা করে। প্রসেসটা কেমন হতে পারে, যে এটা কি আমরা ব্যাচ প্রোডাকশনে যাব, নাকি মাস প্রোডাকশনে যাব, নাকি জব শপে যাব, নাকি কন্টিনিউয়াস প্রোডাকশনে যাব, এগুলো মনে আছে না? হ্যাঁ তাহলে চারটা বলছি মনে আছে সবার? সবার মতো মনে নেই, কিছু কিছু আচ্ছা ঠিক আছে, ওগুলো আমরা জব, তারপরে ব্যাচ, তারপরে মাস, তারপরে জব শপটা হচ্ছে টেইলর, যে একা একা যে নিজে বিভিন্ন রকম প্রোডাক্ট বানাতে পারে, কিন্তু তার ওখানে প্রোডাকশন রেট কম, কস্ট বেশি, মানে তার ওখানে বানাতে খরচা বেশি হয় না, আর তার উৎপাদন হার অনেক কম, সে একা কাজ করে কিন্তু সে ভ্যারাইটি কাজ করতে পারে। তারপরে যেটা হচ্ছে ব্যাচ, ব্যাচ হচ্ছে ওই যে পাউরুটি বা বেকারিতে যে বিস্কিট বা হচ্ছে কেক, ও ব্যাচ আকারে তৈরি হয়, বা আমাদের ডাইং, ফ্যাব্রিক ডাইং না, ব্যাচ আকারে ডাইং হয়, ফ্যাব্রিক তৈরি করা যায়, আমি আমার মেশিনে প্যারামিটার সেট করে দিয়ে ব্যাচ আকারে প্রোডিউস করি, এটা নিট ফ্যাব্রিক হতে পারে, ওপেন ফ্যাব্রিক হতে পারে। মাস প্রোডাকশনটা কি, যে আমি পুরো একটা বড় আয়োজন করলাম, আয়োজন করার পর সিমিলার স্টাইল বা সেম ডিজাইন আমার যতদিন প্রোডাকশন হলো একই প্রোডাকশন সিস্টেমের ভিতর হলো, ওখানে অনেক তুলনামূলক অনেক বেশি মানুষ ইনভলভ থাকে এবং ওখানে প্রোডাকশন অনেক বেশি হয়। খরচ কি বেশি হয় না কম হয়? প্রোডাকশন কস্ট বেশি হয় না কম হয় গার্মেন্টসে? মাস প্রোডাকশন সিস্টেম প্রোডাকশন কস্ট কম হয়, কারণ ওরা একটা দল মিলে 40 জনের একটা দল মিলে দিনে 4000 পিস বানাচ্ছে, তো ওদের আমি একদিনে বেতন কত দিচ্ছি? 40 জন মিলে আমি একদিনে কি অনেক বেতন দিয়ে দিচ্ছি? আর টেইলারকে আমি তার একটা কাপড়ের পারিশ্রমিক হিসেবেই টেইলারকে আমি অ্যাট লিস্ট 200-300 টাকা দিয়ে দিচ্ছি। না 200-300 না, পুরোটাই তো তার পারিশ্রমিক কস্ট, ফ্যাব্রিকের কস্ট না। 400 টাকা 500 টাকা যদি মজুরি যেটা টেইলরকে আমরা যেটা 400 টাকা দিই ওটা গার্মেন্টসে 80 টাকা বা 120 টাকা 150 টাকা। এই যে ওটা বুঝতে পারছেন যে পার আইটেমে অনেক কমে যায় আমার মজুরিটা। তো এটাই হচ্ছে মাস প্রোডাকশন আর জব শপের পার্থক্য। ওকে, পরে আসি ফোরকাস্টিং। আচ্ছা, ফোরকাস্টিংটা শুভ, ফোরকাস্টিং বলতে গেলে কি বুঝাইছে বলতে পারবো? কত আগে মনে হয় শুভ ছিল না, ছিল? আচ্ছা যাই হোক, গতকালকে ফোরকাস্টিংও ডিসকাস করছিলাম। ফোরকাস্টিং নিয়ে আইডিয়া আসে মাথায়, এটা কি?
ছাতা আজকে ছাতা আনসার কে এই যে এগুলো ছাতা আমি আবহাওয়ার উপরে ডিপেন্ড করে আমরা যে জিনিসগুলো ডিজাইন করব গুগল থেকে বিষয়টা সকাল 8:30টায় গুগল থেকে নোটিফিকেশন আসছিল যে আজকে বৃষ্টি হতে পারে। হ্যাঁ ওটা গুগল ফোরকাস্ট করে দিছিল যে আজকে বৃষ্টি হবে, এখন বৃষ্টি হয়ে গেছে এবং ছাতা আপনারা ইউজও করছেন। তো এই ফোরকাস্টিংটা হচ্ছে পূর্বাভাস দেয়া, যে প্রতিদিন আমি যখন ফ্লো ডিজাইন করে ফেলছি, প্রসেস ডিজাইন করে ফেলছি, প্রোডাক্ট ডিজাইন করে ফেলছি, এখন কি আমার প্রোডাকশন করতে হবে না? প্রোডাকশন করতে হলে আমাকে তো একটা ডেইলি টার্গেট নির্ধারণ করতে হবে যে আমার যদি টোটাল 20,000 পিস, এই যে আপনি যে শার্টটা পরে আছেন এটা যদি 20,000 পিস অর্ডার আসে, যে এই 20,000 পিস আমাকে হচ্ছে 7 দিনের ভিতর ডেলিভারি দিতে হবে। এবার 7 দিনের ভিতর 20,000 পিস ডেলিভারি দিতে হলে আমি কি 7 দিন বরাবর ধরেই প্রোডাকশন করব? আমার অন্তত 2 দিন হাতে রাখতে হবে, কারণ আমার হচ্ছে রাস্তায় হঠাৎ করে এনসিপি স্ট্রাইক রাখতে পারে বা বিএনপি স্ট্রাইক রাখতে পারে, আওয়ামী লীগ স্ট্রাইক রাখতে পারে, বা আমি হচ্ছে হঠাৎ ইমার্জেন্সি গাড়ি পাচ্ছি না, বা ব্যবসাতে পোর্টেও প্রবলেম হতে পারে, তাই না? বিভিন্ন রকম ইস্যু হতে পারে, আমার গাড়ি হচ্ছে গাড়িও বিকল হয়ে যেতে পারে রাস্তায়। অবশ্যই একটা অ্যালাউন্স পিরিয়ড আমার হাতে রাখতে হবে। হাতে রেখে তাহলে আমাকে টার্গেট নিতে হবে 20,000 পিস 5 দিনের ভিতর শেষ করে ফেলতে হবে, তাই না? কারণ 20,000 পিস যদি 5 দিনে শেষ করতে চাই, প্রতিদিন আমার টার্গেট কত হইতে হবে? 4,000 হলে কি 5 দিনে শেষ করতে পারবো? গ্যারান্টি আছে? আরো বেশি লাগে 4,100 4,200 এরকম করে দিতে হবে। ম্যাক্সিমাম টাইম ওরা টার্গেটটা অ্যাচিভ করতে পারে না, খুব রেয়ার কেসে 40% টাইমে 50% টাইমে ওরা 30 দিনে স্যার মাত্র 5 দিন স্যার টার্গেট অ্যাচিভ হয়েছে। ওই তো প্রতিদিনই 200 শর্ট 250 শর্ট 100 শর্ট। হ্যাঁ, তো এগুলা কিন্তু অ্যালাউন্সের বিষয়টা মাথায় রাখতে হয় যারা ফ্লোরটা চালাচ্ছে তাদেরকে। মানে এগুলা হচ্ছে এপিএম, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার, তারপরে আই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে সিনিয়র আই প্রোডাকশন এক্সিকিউটিভ, ওরা নিজেরা প্রতিদিন সবকিছু নিয়ে আলোচনা করে। যেমন আমাদের ফ্লোরটাতে 33টা সুইং লাইন ছিল এবং 33টা সুইং লাইন মিলে কম করে 2,000 জন সুইং অপারেটর এবং হেল্পার এবং কোয়ালিটি চেকার তারা ছিল একটা ফ্লোরে 2,000 জন। তো ওখানে ওই জিনিসটা 4 ভাগে ভাগ করা ছিল পুরো সুইং ফ্লোরটা, আর 4 ভাগে ভাগ করে প্রত্যেকটা ব্রিগেড করতো। এবং নদীর নামে ব্রিগেড ছিল, পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, যেহেতু চিটা হবে কর্ণফুলী। তো যেমন আমি ছিলাম মেঘনা ব্রিগেডে আমরা 2 জন আই মানে লাইভাল ছিলাম, আমাদের একজন সিনিয়র আই ছিল। তো ওনারা তো বিগ সবসময় বিগ টাইম চিন্তাটা করতো, আর আমরা স্মল টাইম অপারেশন গুলো দেখতাম যে আজকে কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে, এই যে 3M নিয়ে কোন জায়গায় চ্যালেঞ্জ আসছে, কোন জায়গায় বটলনেক হচ্ছে। বটলনেকের কনসেপ্টটা মনে আছে তো নাকি? পানির বোতল আনসার কেউ? এই যে প্রোডাকশনটা হয়ে শেষ মুহূর্তে এসে মানে বটলনেকটা লাইভ দেখে শেষ মুহূর্তে এসে কাজ জমে স্যার এটা শেষ প্রসেসটা লেজে না করবে এটা একদম লাইভ এক্সাম্পল। আপনারা যখন হচ্ছে কোনো বাসে উঠবেন, বাসটা যখন হচ্ছে কোনো সেতুর সামনে দিয়ে টোল দিতে যায়, একটা বাস সরি হ্যাঁ ধরেন আপনি ঢাকা থেকে চিটাগং যাচ্ছেন, তো ঢাকা থেকে চিটাগং যাওয়ার সময় কাঁচপুর ব্রিজের ওখানে একবার টোল দেওয়া লাগে, আবার গোমতী সেতুতে যাওয়ার সময় আরেকবার টোল দেওয়া লাগে। তো যখন টোল দেয় তখন 3টা রুট থেকে একসাথে 9টা গাড়ি আসতেছে, 3 থেকে 9 না 9 থেকে সামনে এসে 3টা মানে মাথায় এসে 3টা ঢুকতে পারতেছে, মানে 3টা মেইন জায়গায় ওয়েট করতে পারতেছে, আর ঢুকতেছে কিন্তু একটা একটা। তো এই জায়গায় কি স্লো হয়ে যাবে না গাড়ির গতি? এবং যেই রাস্তাটা আপনি 60 কিলোমিটার পার আওয়ারে, এটা ধরেন 1 কিলোমিটার রাস্তা, যেটা আপনি 1 মিনিটে পার হয়ে যাচ্ছিলেন, বা ধরেন 100 মিটার রাস্তা যেটা আপনি 6 সেকেন্ডে পার হয়ে যাচ্ছিলেন, ওটাকে এখন 6 সেকেন্ডে পার করতে হবে। এটা হচ্ছে বটলনেক। তো যাই হোক, এবার আমরা ফেরত আসি। ফোরকাস্টিং এ আলোচনায় ছিলাম এবং তারপর ভেতরে বলতেছিলাম হচ্ছে ডে টু ডে অপারেশন, মানে স্মল পিকচার বিগ পিকচার। তাহলে স্মল পিকচার অপারেশন গুলো হচ্ছে যে আমার কোন লাইনে কোন জায়গায় বটলনেক হচ্ছে, বটলনেকের পিছনে রিজন কি, ম্যান, মেশিন না ম্যাটেরিয়াল, এগুলো সলভ করা। আর বিগ পিকচার কি? বিগ পিকচার হচ্ছে যে আমার রান রেট ঠিক আছে কিনা, প্ল্যানিং অনুযায়ী আমার রান রেট ঠিক আছে কিনা, যে আমার 5 দিনে যদি 2,000 পিস 20,000 পিস প্রোডাকশন দিতে হয়, আমার আজ 2 দিন হয়ে গেল, আমার কি 8,500 হয়েছে কিনা অন্তত, এটা এনশিওর করা। ওকে, ফোরকাস্টিং এখন কি ক্লিয়ার হয়েছে?
এগুলো যদি আমি আবার জিজ্ঞেস করি কোনটা স্ট্রিং কি বলেন? কোনো কিছু মানে কতগুলো এই লাখটার পূর্ব থেকেই নির্ধারণ করা হয়েছে। একটু বুঝে বলুন কতটুকু পূর্ব থেকে নির্ধারণ প্রোডাক্ট করা লাগবে তার পরিমাণ পরিমাণ নির্দিষ্ট টাইম থাকবে যে 10 দিন তার জন্য 5 দিনের ভিতরে তৈরি করে আচ্ছা এইটা আগের থেকে ওই অনুযায়ী দিতে হয়, পূর্বাভাস দিতে হয় বা নিজেদের ভিতর প্ল্যান করে রাখতে হয় এবং এই অনুযায়ী ফ্লোর চালাইতে হয় ফোরকাস্টিং ডিমান্ড। ওকে আচ্ছা এবার এটা একটু কঠিন বলতে এটা একটু কঠিন না, এটা একটু ফিক্সড পিন মানে পিন পয়েন্ট একটা বর্ণনা। ইফ ওয়ার্ক স্টেশন ডিজাইন বর্ণনাটা দিলেন এটা মূলত প্লান্ট লোকেশনের বর্ণনাটা হয়ে গেল। আচ্ছা আপনি প্লান্ট লোকেশন বুঝতেছেন, এটা প্লান্ট লোকেশন। আচ্ছা তাহলে ফাহিম ওয়ার্ক স্টেশন বলতে কি বোঝায়? ওয়ার্ক স্টেশন কাজের যে জায়গায় আমি কাজটা করব জায়গায় ওয়ার্ক স্টেশন আপনি মনে করেছেন যেমন আমাদের বিল্ডিং দেখুন যে আমাদের ল্যাবের জন্য হচ্ছে যে প্রপার স্পেসটা দরকার, ওই স্পেসটা হচ্ছে ওই বিল্ডিং এর না, টেকনিক আমরা ওই স্পেসটা করে নিয়ে ওই ডিজাইন করে আমাদের ল্যাবগুলো ওইভাবে সেট করছি। এবং ওয়ার্ক স্টেশনটা আরো পিন পয়েন্ট জিনিস নিয়ে মানে একদম ছোট ছোট জিনিসগুলো নিয়ে কাজ করে। যে কথা আপনাদের গায়রোয়াশ যে ডাইং মেশিনটা 14 তলায় চালানো যেত না কেন? মূল বাধা কি ছিল একটু বলেন তো দেখি। পানি সরাসরি কোনো পানির লাইন নাই। আবার কেমিস্ট্রি ল্যাবে কেমিস্ট্রি মানে বিভিন্ন এক্সপেরিমেন্ট ঠিকভাবে কন্ডাক্ট করা যায় না, রিস্কি হয়ে যায়। কেন? সেফটি সেফটি এটা থাকে না, পানি বের করে যদি ফায়ার লেগে যায় ওই তো মানে হ্যাঁ ওয়াটার ফসেট বা ফায়ার অ্যালার্ম যেটা সেটা তো খুবই ইন্টিগ্রেটেড হয়ে গেল, কিন্তু ওই একই জিনিস পানি। যে আমার হচ্ছে সরাসরি কোনো পানির স্ট্রিম নাই, হঠাৎ করে কারোর হাতে অ্যাসিড পড়ে গেল বা আগুনটা নিয়ন্ত্রণের বাইরে চলা শুরু করলো, সাথে সাথে পানি দিয়ে আমি যে নিভাই ফেলবো বা অ্যাসিডটা কারো গায়ে অ্যাসিড আছে ওটা যে বারবার ধুবো বা চোখে কোনো কেমিক্যাল গেছে বারবার সে ধুবে, ওই সিকিউরিটিটা মানে পানির সোর্সটা ছিল। তো এই যে 5G এক্সাম্পলটা দিল যে বিল্ডিং এ আমরা ল্যাবগুলো ওইভাবে একটা পানির সোর্স ল্যাবের সাথে কানেক্ট করে দিছি কোড প্রসেসিং ল্যাবে। এবার যদি অ্যাপারেল ল্যাবে আসি, অ্যাপারেল ল্যাবে যে আমার সিঙ্গেল নিডল লজিস্টিক সুইং মেশিনটা বা ওভারলক সুইং মেশিনটা বা ফ্ল্যাট লক সুইং মেশিনটা আমি ঠিকভাবে রাখতে পারতেছি কিনা, এটার পাশে দিয়ে ঠিকমতো যাওয়া আসা করা যাচ্ছে কিনা প্রোডাকশন ফ্লোরের ক্ষেত্রে, যে হেল্পাররা এটার পাশ দিয়ে যাবে, কমপ্লিট গার্মেন্টসটা দিয়ে যাবে, বা হচ্ছে ভিতর দিয়ে কোয়ালিটি যে কোয়ালিটি চেকার বা যে হচ্ছে কোয়ালিটি এক্সিকিউটিভ আই এক্সিকিউটিভ প্রোডাকশন এক্সিকিউটিভ তারা মুভমেন্ট করতে পারবে। দুজনের ভিতরে একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে যাতে ঘিঞ্জি না হয়ে যায়, অক্সিজেনের একটা এফিসিয়েন্সি অক্সিজেনের ঘাটতি যাতে সৃষ্টি না হয়। এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন ডিজাইন। একদম মানে আমার কি প্রসেস আর প্রসেসের ভিতর ফ্লো, সেই ফ্লোর ভিতরে ওয়ার্ক স্টেশন আমি হচ্ছে ডিজাইনটা মানে একদম খুব ভিতরের জিনিসগুলো আমি কি করতেছি, আমি হচ্ছে ডিজাইন করতেছি। এটা ওয়ার্ক স্টেশন। এগুলো সবই তাহলে কোন লেভেলে কোন স্টেজে যায়, কোন স্টেজে প্রি প্ল্যানিং স্টেজে, যেটাকে আবার আমরা ম্যাক্রো লেভেল বলি, যে যেখানে আসলে মানে বড় বড় কাজগুলো করে ফেলতে হয়, কিন্তু বড় বড় কাজগুলো আমরা একবারই করতেছি বা একবার করার পর ওটা কি কারেকশন করতেছি প্রয়োজনে। আর এরপরে যেগুলো দেখবেন সেগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা বারবার করব, কিন্তু ওগুলো ছোট কাজগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি করব। এবার যেমন ধরুন যদি প্ল্যানিং আসি, এটা হচ্ছে মাইক্রো লেভেল। প্ল্যানিং এ তাহলে আমরা কি করতেছি 4P কে আমি মানে আমার যে রিসোর্স এখানে 4P বলতেছে, 4P জায়গায় আপনারা 3M ভাবে করেন, এটা মানে মনে রাখতে সহজ হবে। এখানে 4P এর ভিতরে
মানে ম্যান মেশিন ম্যাটেরিয়াল, প্রোডাক্ট, প্রসেস, পিপল, 3P। আর আরেকটা আছে হচ্ছে প্রমোশন। প্রমোশন মানে কি, যে আমি একটা জিনিস যে রেডি করতেছি ওটার প্রমোশনাল অ্যাক্টিভিটিটা, ওটা 4P-র ভিতরে এটা ধরে, এটা মার্কেটিং এর একটা হচ্ছে থিওরি। তো আপনারা 3M ধরেন নিজের মনের একটা সহজের জন্য প্রমোশনটা বাদ দেন, তাহলে আপনার যে রিসোর্স সেটাকে প্ল্যান করতে হবে। রিসোর্স প্ল্যান করা বলতে কি বোঝায়? রিসোর্স প্ল্যান করা বলতে যে আমি যেটা বললাম লাইন লেআউট বা মেশিন লেআউট করা, যে আমি হচ্ছে লাইন বা মেশিন লেআউট করছি, লেআউট করার পরে আমি হচ্ছে অ্যাসাইন করে দিব যে সিঙ্গেল নিডল লক স্টিচের জন্য শাহরিয়ারকে দিলাম, তারপরে ওভারলকের জন্য আলামিনকে দিলাম, তারপরে একটা ফ্ল্যাট লক অপারেশন আছে এটার জন্য আমি ফাহিমকে দিলাম, তারপরে আবার সিঙ্গেল নিডল আছে জাকারিয়াকে দিলাম। তাহলে আমি কি পিপল অ্যালোকেট করতেছি বা ম্যান অ্যালোকেট করতেছি। অ্যালোকেট করার পর তারপর আমার প্রতিদিনের যে র ম্যাটেরিয়ালটা, ক্লথ, যে কাট প্যানেল, ফ্যাব্রিকের টুকরাগুলো, কাট প্যানেল, আর হচ্ছে আমার যে অ্যাকসেসরিজ, কি কি বললাম, ফ্যাব্রিকের কাট প্যানেল আর অ্যাকসেসরিজ, এগুলো প্রতিদিনেরটা রেডি থাকতে হবে। যে আজকে সকাল 7:45-এ সেলাই শুরু হবে, 7:45 থেকে 6:35 পর্যন্ত আমাদের ওখানে হচ্ছে 5 ঘন্টা 9 ঘন্টা 50 মিনিট। এটা হচ্ছে 9.83 ডে ওয়ার্কিং ডে হিসাবে 10 না 9.83। তো লাস্টের 10 মিনিটটা হচ্ছে নিজের এরিয়াটা পরিষ্কার করার জন্য। আচ্ছা, তো এইটা যে আমি প্রতিদিনের জন্য রেডি রাখবো, পারলে আগের দিনই এনে রেডি রাখতে হবে যে আজকে এই মেশিন মানে এই লাইনে আমার হচ্ছে বাটন লাগবে, ফর एग्जांपल 10,000 পিস বাটন লাগবে, 10,000 পিস বাটন আমার রেডি থাকতে হবে 2,000 পিস প্রোডাকশনের জন্য। প্রত্যেকটা প্রোডাকশন মানে প্রোডাক্টে যদি 5টা করে বাটন থাকে, তারপর আমার যদি জিপার থাকে 3টা করে, একটা বড় জিপার আর দুটো ছোট জিপার, তাহলে আমার 2,000 পিসের জন্য 2,000টা বড় জিপার আর 4,000টা ছোট জিপার লাগবে, রেডি থাকতে হবে। তারপরে পিপল, এই যে প্ল্যানিং রিসোর্স, আমার ধরেন সিকনেসের কারণে বা ইমার্জেন্সির কারণে 40 জনের লাইনে 3 জন আসে, আমাকে সাথে সাথে কি করতে হবে, লাইন ব্যালেন্স করে দিতে হবে। এটা কি মানে যে আমার রিসোর্স প্ল্যানিং এর অংশ না? এবং এটা কি আমি হচ্ছে শনিবার করলাম হয়ে যাবে, রবিবার আবার নতুন করে করা লাগবে না? কারণ ওই দিনের ধরা সমস্যা। হ্যাঁ, কারণ এই জিনিসটা নিজেদের মাথায় বুঝবেন যে আমি আজকে যেভাবে আপনাদেরকে লেকচার ডেলিভারি দিলাম, নেক্সট দিন কি সব সিমিলার প্যারামিটারে থাকবে, এরকম বৃষ্টি হবে? আপনারা এরকম যতজন ক্লাসে উপস্থিত আছেন ততজনই থাকবেন? বা আমি হইতে পারে না আরো আর্লি এসে আর্লি লেকচার শুরু করে দিলাম, মাঝখানে নামাজের ব্রেক না নিয়েও নাও নিতে পারতাম। তো প্রতিদিনের প্ল্যানিং আমার প্রতিদিন আলাদা করে করা লাগবে। এটা হচ্ছে মাইক্রো লেভেল, যে কাজগুলো ছোট ছোট কিন্তু রিপিটেড, বারবার আমার এই কাজটা করতে হবে। প্রসেস প্ল্যানিং বা রাউটিং। এবার প্রসেস প্ল্যানিংটা কি? প্রসেস প্ল্যানিংটা হচ্ছে যে ওই যে আমার যে ওয়ার্ক স্টেশনটা ডিজাইন করলাম, সেই ওয়ার্ক স্টেশন ডিজাইনটা ফ্লো ডিজাইন অনুসারে হতে হবে। আমার প্রোডাকশন ফ্লোতে আমি ধরে রাখছি আমার সুইং সেকশন বা প্রোডাকশন সেকশনটা হবে 2 তলায়, আর আমার ফিনিশ গুড সেকশন যেটা হচ্ছে এমজিএস, যে জায়গায় প্রোডাক্টগুলো আমি রেডি করে রেখে দিব প্যাকেজিং করে শিপমেন্ট করার জন্য, সেটা হবে 20 তলায়। তো তাহলে আমাকে এই ওয়ার্ক স্টেশনটা কি 2 তলার ভিতরে গিয়ে সাজাইতে হবে না? এটাই হচ্ছে প্রসেস প্ল্যানিং বা রাউটিং। যে রাউট বলতে বুঝেন না যে বা রুট, আপনারা হচ্ছে ওই যে যদি সহজ.com এ বা হচ্ছে পরিবহন.com এ টিকিট কাটতে যান, রুট আসে না যে ফ্রম বারাকালো, হ্যাঁ রোড ম্যাপ, যে যাওয়ার রাস্তা কোথা দিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে রুটিং বা রাউটিং। রাউটিং রুটিং এটা শুদ্ধ হচ্ছে রাউটিং। তো এই রাউটিংটা যে আমার প্রোডাকশন গুলো 2 তলায়, তারপর জিনিসগুলো প্যাক করে আমি ফিনিশ গুড সেকশন 1 তলায় রেখে দিই। এবার তাহলে এই যে প্রসেস প্ল্যানিংটা যে করতেছি, এই প্রসেসের ভিতরে আমার হচ্ছে ফ্লো ডিজাইনটা আসতেছে, যে ফ্লোতে আগে কি আমি অ্যাকসেসরিজ আনতেছি, অ্যাকসেসরিজ আর কাট প্যানেল এগুলো তাহলে 2 তলায় থাকতে পারে বা 3 তলায় থাকতে পারে, সেখান থেকে আমি নিয়ে আসতে পারি। যেমন স্টোর রুম, যেখানে অ্যাকসেসরিজ থাকে, বোতাম, জিপার, এই টাইপের ছোট ছোট জিনিসপত্র, এগুলো নিচে থাকে গ্রাউন্ড ফ্লোর। আপনারা গেলে দেখবেন স্টোরটা সচরাচর গ্রাউন্ড ফ্লোরে হয়। আচ্ছা, আমি কি মানে দ্রুত কথা বলতেছি? অনেকের একটু ক্লান্তি চলে আসতেছে। সবাই কিছু হয় না টিচার্স না আচ্ছা, তো যাই হোক, তো এইটা হচ্ছে ধরেন অ্যাকসেসরিজ গুলো গ্রাউন্ড ফ্লোরে থাকে সচরাচর, আর কাটিং ডিপার্টমেন্ট ওটা আমাদের ছিল 4 তলায়। হ্যাঁ, মানে সেখান থেকে জিনিসগুলো আসতো। আচ্ছা, আর শিডিউলিং আর এস্টিমেটিং,
যেটা বলি আর কি, যে আমার তারিখের ভিতরে সব কমপ্লিট লাগবে এমনকের ভিতরে শিখবে যে জাকারিয়ার এই পড়াশোনাটা এটা হচ্ছে 5 মে শিপমেন্টের ডেট। আপনাদের প্রেজেন্টেশনের ডেট কি 5 মে না? তো 5 মে হচ্ছে এটা শিপমেন্টের ডেট। তাহলে এখানে ধরে নিচ্ছি কোয়ান্টিটি 1,500, অল্প কোয়ান্টিটি। তো আমার হচ্ছে সবকিছু মোটামুটি রেডি করে ফেলছি। আমার শিডিউলিংটা কি হবে, যে শিডিউলিংটা হচ্ছে যে 1,500 পিস, এটা কি পুরো একটা সুইং লাইন লাগবে, নাকি একটা সুইং লাইনের নির্দিষ্ট সেকশন অর্ধেক নিয়ে আমি করতে পারবো, নাকি আমি দ্রুত প্রোডাকশন করার জন্য দুইটা সুইং লাইন কাজে লাগাতে পারি। এটা হচ্ছে শিডিউলিং, যে মাস্টার শিডিউলিং এর প্রকার আছে, যে আমি সুইং লাইন একটাও নিতে পারি, আমি হাইব্রিড কোনো একটা ফ্লোর ভেতরেও আমার প্রোডাকশনটা করা নিতে পারি। তো এই শিডিউলিং এর বিভিন্ন রকম প্রকার ভেদ আছে। আমি এভাবে শিডিউল করলাম যে এটা 28 তারিখ ঢুকবে, 28, 29, 30 তিন দিনের ভিতর, বা 28, 29, 30 1, 2 5 দিনের ভিতর 1,500 পিস আমি প্রোডাকশন শেষ করে ফেলবো, বা 15,000 পিস প্রোডাকশন শেষ করে ফেলবো। তারপর আমার হাতে 3-4 মাস 3 দিন হয়েছে ইন্সপেকশন করার জন্য, আর ফিনিশ গুড সেকশনে প্যাকেজিং করে নিয়ে যাবো। ওকে, এবার এস্টিমেটিং। এই এস্টিমেটিংটা আসলে শিডিউলিং এর সাথেই যায়, যে আমার এস্টিমেশন, যে অলরেডি আমার প্রোডাকশন শুরু হয়ে গেছে, এবার আমি কতটুকু টানতে পারতেছি। আইপিএল চলতেছে না এখন, আবার পাকিস্তান পিএসএল চলতেছে। তো ওখানে কি চলে, যে ধরেন 150 রান টার্গেট, ইয়ে ওভারে কত 20 ওভারে 150 রান টার্গেট। তো প্রথম 10 ওভারে 70 করছে 3 উইকেটে। এবার তাহলে পরের 10 ওভারে 7 উইকেট আছে, 80 করতে হবে, তাহলে 12 ওভার 80 করে রাখবে। এটা হচ্ছে ওই যে কন্টিনিউয়াস এস্টিমেটিং। তাহলে ম্যাক্রো লেভেল, প্রি প্ল্যানিং আর প্ল্যানিং, এই দুটার মেইন পার্থক্যটা কি? যে একটা হচ্ছে ম্যাক্রো লেভেল, বড় বড় কাজগুলো, সেটা আমি হচ্ছে একবারই করতেছি, প্রয়োজনে একবার করে আমি কিছু অ্যাডজাস্ট করতে পারি, বা কিছু রিভাইজ করতে পারি, কিছু কারেকশন করতে পারি। আর মাইক্রো লেভেলটা আমি হচ্ছে অল্প অল্প কাজ, অনেক কাজগুলো ছোট ছোট কিন্তু রিপিটেড কন্টিনিউয়াসলি জিনিসটা করতেছি। আর কন্ট্রোল কন্ট্রোলের জন্য তাহলে কি থাকতেছে? প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। এটা হচ্ছে যে আমার যে একটা প্রসেস ডিজাইন করছি, সেই প্রসেসটার কন্টিনিউয়েশন, আমি কিভাবে প্রসেসটা মেইনটেইন করতেছি, বা প্রসেসের কোন কোন জিনিস আমাকে চেঞ্জ করা লাগতেছে, থামানো লাগতেছে, নিয়ন্ত্রণ করা লাগতেছে, কন্ট্রোল। তাহলে এই কন্ট্রোলের ভিতর কি কি আছে? কন্ট্রোলের ভিতর হচ্ছে ডিসপ্যাচিং। ডিসপ্যাচিং হচ্ছে যে আমি আমার ডিসপ্যাচ করা ঠিক হচ্ছে কিনা প্রোডাক্ট। ডিসপ্যাচ মানে কি? ডিসপ্যাচ মানে হচ্ছে একটা জিনিস কমপ্লিট হয়ে গেছে, ওটা আমার ওয়ার্ক স্টেশন থেকে বের করে দেয়, বের করে ওটা নেক্সট ফেজে চলে যাবে, ফ্লোর নেক্সট ডিপার্টমেন্টে চলে যাবে। ইন্সপেক্টিং, তাহলে ডিসপ্যাচ যখন করতেছি আমি কি ইন্সপেক্ট ছাড়া দিচ্ছি? অবশ্যই আমার ইন্সপেকশন হবে। এক্সপিডিটিং হচ্ছে এক্সপিডিশন থেকে এক্সপিডিটিং আসছে। এবার এই এক্সপিডিটিংটা হচ্ছে যে ফিউচার কোনো কারেকশন দরকার কিনা, যে যেমন ধরুন আজকে যে লেকচারটা আমি আপনাদের ডেলিভারি দিচ্ছি, নেক্সট ব্যাচের ক্ষেত্রে আমি চিন্তা করব যে আপনারা কি জিনিসটা ভালোভাবে বুঝছেন কিনা, আমি কি এখানে আর কিছু ছবি অ্যাড করতে পারি কিনা, যে ছবি অ্যাড করে আমি এটা লেকচারটা ডেলিভারি দিলে ওটা হয়তো তারা আরেকটু সহজ করে নিতে পারবে। এটা আপনাদের এক্সামের পারফরম্যান্স দেখে আমি চিন্তা করব যে কতটুকু তারা আসলে মনে রাখতে পারতেছে, আপনারা কতটুকু মনে রাখতে পারতেছেন, এটার উপর আমার ক্যাপাবিলিটিও ডিপেন্ড করে। যে আপনারা যদি ভালো মতো জিনিসটা বুঝতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে আমি মানে আমার ক্যাপাবিলিটি ওইরকম, ঠিক আছে, এটাই আর কি। আর ইভালুয়েশন হচ্ছে আপনার একটা প্রসেসের একদম লাস্ট স্টেপ, যে নিজের কাজকে ইভালুয়েট করা। এই যে আমি যেমন আপনি এই কথাগুলো বললাম, এটা একটা সেলফ ইভালুয়েশনের অংশ, যে আমি নিজে আসলে কতটুকু সক্ষম, আমি নিজে আসলে কতটুকু ক্যাপাবল। এটা হচ্ছে আপনার নিজের প্রসেসটাতেও আপনারা এভাবে হচ্ছে ইভালুয়েট করতে হবে, যে কতটুকু এক্সপার্ট। হ্যাঁ, ওইটা হচ্ছে ওই ফ্লো ডিজাইনের অংশ, বা ওটা ওয়ার্ক স্টেশন ডিজাইনের অংশ হতে পারে। আর এই ইভালুয়েশনটা ওই তো ছোট ছোট ইভালুয়েশন থেকে একটা বড় ইভালুয়েশন তৈরি হয়, যে আমার এই লাইনটা কতটুকু এক্সপার্ট করতে পারছি আমি। তাহলে লাইনে যে যে জায়গায় গ্যাপ আছে তাদের ক্রস ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, বা তাদেরকে হচ্ছে ট্রেনিং লাইনে পাঠাতে হবে আর কিছুদিন। সেই সময় আমার আবার যাতে ব্যাকআপ থাকে, সেই ব্যাকআপটা অন্য জায়গায় প্রিপেয়ার করতে হবে, যাতে এরা সেখানে ব্যাকআপ দিতে পারে। যেমন যখন হচ্ছে স্টুডেন্টরা অনেক বেশি বার বেড়ে গেছিল, স্টুডেন্টরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ঢাকাতে, তখন বিভিন্ন জায়গায় ক্যান্টনমেন্ট থেকে সৈন্যরা ঢাকাতে আসছিল, স্টুডেন্টদের নিয়ন্ত্রণ করা যায় কিনা। তারপরে ওই যে আমার সামনে বসে আছে কিছু বেয়ার স্টুডেন্ট, তারা হচ্ছে সরকারকে পতন হয়ে গেছে। এটা হচ্ছে ইভালুয়েশনের রেজাল্ট, ঠিক আছে। আচ্ছা, তো আমি হচ্ছে
ওয়ার্ড দেখে দেখে ব্যাখ্যা করে দিছি এগুলোর বর্ণনা এখানে আছে ঠিক আছে বর্ণনাগুলো নিজের জন্য পড়ে নেবেন আজকে এতটুকুই থাকতেছে এই যে তারপর আবার এই যে প্ল্যানিং এটাকে আবার অন্যভাবে ব্যাখ্যা করছে আরেকটা ডায়াগ্রাম যে প্ল্যানিং ফেজকে দুই ভাগে ভাগ করছে প্রায়র প্ল্যানিং অ্যাক্টিভ প্ল্যানিং আর অ্যাকশনটা হচ্ছে ওই যে ওটা প্ল্যানিং ফেজটাই হচ্ছে প্রি প্ল্যান মূলত প্রি প্ল্যান আর প্ল্যান আর সেই প্ল্যানকে আবার ভেঙে অ্যাকশন ফেজে কিছু আছে আর কন্ট্রোল ফেজ থেকে কিছু জিনিস নিয়ে ওরা আরেকভাবে ব্যাখ্যা করছে আপনারা প্রথমটা মনে রাখতে পারলেই হবে জি স্যার আমরা এটাই মনে রাখতে এটা মনে রাখতে পারলে হবে পয়েন্টগুলো দিয়ে যদি এক্সপ্লেইন করতে বলি জি স্যার তার সবগুলো পয়েন্ট জিনিসগুলো বুঝলে আমি ওই ক্রিয়েটিভ কোশ্চেন লিখব আচ্ছা থাক আজকে প্রেজেন্টেশন টপিক একবার আমি চেক করি এখানে যারা আছে সবার নেই আছে 1 2 3 4 5 6 7 আর এই লাইন সাথে